জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। জলবায়ু সমস্যা হলো নিজেদের ঘরে আগুন লাগার মতো ঘটনা। সেখান থেকে বিশ্বের কোনো দেশই বাঁচতে পারবে না। তাই তরুণদের বিশ্বকে আগুনের হাত থেকে বাঁচাতে নেতৃত্ব দিতে হবে। কিছুক্ষণ আগে আজারবাইজানের জলবায়ু সম্মেলনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কথা বলেন। এই পৃথিবী পুড়ে গেলে সেখানে ধনী দেশ তাদেরকে সেই সতর্কতা দেওয়া। এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিব গুলো নিভে যাবে। এই আগুনে সবাই তরুণদের যদি আমরা উদ্যুক্ত করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সেটি তরুণদের আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছে, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখি না, আসুক, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে দেখি। আজারবাইজানের বাকু থেকে সম্মেলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, কিছুক্ষণ আগে তো ডক্টর ইউনুস সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। মূলত তিনি বাকুতে যে জলবায়ু সম্মেলন চলছে তার বাংলাদেশ প্যাভিলিয়নে বসে বাংলাদেশ থেকে আসা যারা পরিবেশ বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলছিলেন। সেখানে গিয়ে মূলত আমরা তার কাছে এই সম্মেলনে তরুণদের নিয়ে তিনি কি কি নেতৃত্ব দেওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন তা জানতে চেয়েছিলাম, কি করণীয় তা জানতে চেয়েছিলাম। তো তখন তিনি যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে প্রথম যেটি ছিল, তিনি বলছিলেন যে তিনি যে পরিবেশ রক্ষার জন্য আজকে ভাষণে নতুন একটি তত্ত্ব দিয়েছেন, 3-0 তত্ত্ব, যেটিকে বলা হচ্ছে জীবন তত্ত্ব। এই তত্ত্ব তিনি তরুণদের মাধ্যমে মূলত পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চান এবং এই জন্য তিনি বলেছেন যে এই 3-0 জন্য 5 জন করে এক একটি দল তিনি করতে চান। সেই 5 জন তরুণ, তারা হয়তো সপ্তাহে 7 দিনই যারা কিনা আগে ফসিল ফুয়েল ব্যবহার করত, তিনি চাচ্ছেন যে এই 5 জন তরুণ সপ্তাহে 7 দিনের পরিবর্তে আস্তে আস্তে 6 দিন, এটি 5 দিন, এটি করতে করতে একদম শূন্যের কোটায় তিনি নামিয়ে আনবার জন্য একটি তত্ত্ব মূলত দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই যে পুরো বিশ্বে যে পরিবেশ ধ্বংস হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয়ে পড়ছে, তিনি এই বিষয়টিকে তুলনা করেছেন আমাদের সঙ্গে আলাপকালে যে এটি একটি ঘরে আগুন লাগার মতো ঘটনা। এবং তিনি বলছেন যে পুরো বিশ্বটি একটি হলো ঘর। এই ঘরে যখন আগুন লাগবে, সেই ঘরে কে গরিব, কে ধনী, কিংবা কার কোন দেশের বেশি পরিবেশের বিপর্যয় হচ্ছে, কিংবা কোন দেশে বেশি স্ট্রাকচার আছে, কোন দেশে বেশি দালান কোঠা আছে, কোন দেশে গাছ কম আছে, এটি কিন্তু আর তখন দেখবে না। পরিবেশ কিন্তু পুরো বিশ্বকেই তখন ধ্বংস করে দিবে। তিনি সেটি কি বলছিলেন যে যখন আগুন ঘরে লাগে, সে আগুন থেকে কিন্তু ঘরের কেউই বাঁচতে পারে না। আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু এবার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, সেখানে ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন যে প্যারিস চুক্তি যখন হয়েছিল গ্লাসগোতে, সেই প্যারিস চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। যদি এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, জো বাইডেন এসেছিলেন, কিন্তু এখন যেহেতু আবারও এসছেন, এই জলবায়ু চুক্তি নতুন করে আবার একটি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা এটি আমরা জানতে চেয়েছিলাম। তো এ বিষয়ে ডক্টর ইউনুস বলেছেন যেহেতু তিনি মাত্র এসেছেন, এখনো ক্ষমতা গ্রহণও করেননি, বা তখনকার পরিবেশ এখনকার অবস্থা নিশ্চয়ই এক না, সুতরাং এটি বলেছেন যে দেখবার বিষয়, এটি অপেক্ষা করতে হবে। তবে সর্বাগ্রে তিনি বলেছেন এই পুরো বিশ্বকে আগুনের হাত থেকে বাঁচাতে হলে তরুণদের নেতৃত্ব দিতে হবে, এবং সেটি এখন থেকে শুরু করবার জন্য তিনি পুরো বিশ্বকে সাংবাদিকদের মাধ্যমে আমাদের সঙ্গে আলাপকালে আহ্বান জানিয়েছেন। আমার কাছে এই ছিল সবশেষ। আজারবাইজানের বাকু থেকে সম্মেলনের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। দেখছেন এখন চারদিক। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যৌক্তিক ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসার দাবিতে অর্থোপেডিক হাসপাতালের সামনে এখনও সড়ক অবরোধ চলছে। সেখানে এখন কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা এখন সেখানে সরাসরি চলে যাব।
এই মুহূর্তে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি মূলত এই জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসেছেন। দুপুর থেকে এখানে যারা আহত, যারা চিকিৎসা নিচ্ছিলেন, তাদের যে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে, সেই দাবিগুলো মূলত এই মুহূর্তে তিনি শুনছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে। এবং তার কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখছিলাম যে জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী যিনি রয়েছেন মীর স্নিগ্ধ, তিনিও এখানে এসে আন্দোলনকারী যারা রয়েছেন, যারা বিক্ষোভ করছিলেন তাদের সঙ্গে এখানে কথা বলেছেন। তবে একটি জিনিস আমি জানিয়ে রাখতে চাই যে এখানে যারা সড়ক অবরোধ করেছেন তারা এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ কিংবা মীর স্নিগ্ধ তাদেরকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত তারা উপস্থাপন করছেন না। তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়ে বারবার কথা বলছেন, কিন্তু কি দাবির পরিপ্রেক্ষিতে তারা এই সড়ক অবরোধ করেছেন সেই বিষয়টি তারা এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তারা বলছেন যে তাদের যে প্রতিনিধিরা রয়েছে সেই প্রতিনিধিরা মূলত এই তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো জানাবে। তবে এখানে যেন সমঝোতা করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে হাসনাত আবদুল্লাহ তিনি কথা বলছেন এবং তারা বলছেন যে যেন তাদের উপর আস্থা রাখা হয়। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন আহতদের আর্থিক প্রণোদনা দেওয়া সহ উন্নত চিকিৎসার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন বলে আমাদেরকে কিন্তু এখানে তারা জানাচ্ছেন। এই ছিল জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যৌক্তিক ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবিতে অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাহাত। এখন চারদিক থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপি সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে গণতন্ত্র বিপন্ন হবে বলে সতর্কও করেন তিনি। দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক স্বেচ্ছাসেবক নেতা কামরুজ্জামান জাপান স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা। সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়ারত করেছেন, দেশটা তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি সেটা যদি অনিশ্চিত হয় তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ভালোবাসায় লেখককে স্মরণ করেছেন পাঠক, ভক্ত ও সুধা বিনোদীরা। সকালে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। পরে লেখকের জন্মদিন পালনে কাটা হয় কেক। এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এবারও লেখকের প্রিয় চরিত্র হিমু ও রূপা সেজে নুহাশপল্লীতে আসেন অনেকে। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্ত। বুধবার সকালে ঢাকা সেনানিবাসে UA-2 সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সেনা সদরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার। সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তায় আরও জোরালো করবে প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
বুধবার ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠক শেষে ব্লিংকেন একথা জানান। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত এই সমর্থন জারি থাকবে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকেও আরও শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এমনকি বাইডেন প্রশাসনের 4 বছরের অর্জনকে ধরে রাখতে শেষ সময়ের প্রতিটি দিনের যথাযথ ব্যবহার করা হবে বলেও জানান ব্লিংকেন। দেখছেন এখন চারদিক। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2019 সালে ভারতের বিপক্ষে। সেই গোলাপি বলের টেস্ট ম্যাচের পর আর কোনো ম্যাচেই সুযোগ পাননি টাইগার ক্রিকেটার। টেস্টে 39 ম্যাচ খেলে 29 ইনিংসে 24.28 গড়ে করেছেন 1797 রান। সেঞ্চুরি আছে 3টি, অর্ধশতক 4টি। হঠাৎ আলোচনা থাকলেও দলে ডাক পাননি আর। অনেকটা আক্ষেপ থেকে নিজের ফেসবুক পেজ থেকে অবসরের ঘোষণা দেন এই বামহাতি ক্রিকেট ওপেনার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।